السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আজকের এই যে ওয়েবিনারটা আয়োজন করা হয়েছে, এই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয় ছিল ভারতের মুসলমানদের মানবাধিকার বিপর্যয়, মুসলিম বিশ্বের করণীয়। আমাদের চমৎকার ভাবে কিনোর স্পিকার মোহতারাম ভাই জিয়াউল হক উনি চমৎকার ভাবে বলেছেন আর কি। তা আমি আসলে মেইনলি আজকে আসছি কথা শোনার জন্য আর কি। মানে ভালো কিছু কন্ট্রিবিউট করার কোনো নিয়ত আমার নাই। তারপরও কিছু কিছু বিষয় চমৎকার যেগুলো লাগছে সেগুলো হয়তো আমি হাইলাইট করার চেষ্টা করবো আর কি। তো যে বিষয়গুলো উনি তুলে ধরেছেন তার ভিতরে মনে করেন আছে রাজনৈতিক প্রান্তিকরণ ভারতের, তারপর ঘৃণা রাজনীতি এবং ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িক সহিংসতা, নাগরিকত্ব এবং আইনি যে অনিশ্চয়তা সেগুলো, তারপর অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য। এক্ষেত্রে চমৎকার একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, সেটা হলো ভারতে, মানে এটা চমৎকার না ডেফিনেটলি, ভারতে আসলে 15% মুসলিম ধরা হয় আর কি। এবং সরকারি জবে একটা সমীক্ষায় দেখলাম যে সেখানে মাত্র 2% মুসলমান তারা সরকারি জবে তারা স্থান পায়। বাংলাদেশে সেই ক্ষেত্রে দেখেন আমরা আমাদের দেশে less than 10% হিন্দু, কিন্তু সরকারি জবে তাদের স্থান হলো more than 22%। তো there is a huge disparity here. অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের সাথে সাথে ধর্মীয় স্বাধীনতার সংকোচন সেটা অত্যন্ত তীব্রভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে। তা আমি আসলে ব্রডার কয়েকটা বিষয় উল্লেখ করে আমি কনক্লুশনে চলে যাবো ইনশাল্লাহ। আরো অনেক ভালো ভালো বক্তা এখানে আছে, তাদের কথা শুনবো ইনশাল্লাহ। আসলে গত 1400 বছর ধরে মুসলমানদের যে টোটাল ইতিহাস যদি আমরা দেখি, তাহলে সেখানে অনেক সংকট আসছে, তবে আমার দৃষ্টিতে 4টা ভয়াবহ সংকট ছিল। সব থেকে ভয়াবহ প্রথম যেটা ছিল সেটা হলো মঙ্গলদের দ্বারা যে আক্রান্ত মুসলমানরা হয়েছিল সেই সময়টা। এবং আমাদের উলামাদের ভিতরে বড় একটা অংশ তারা ধরেই নিয়েছিল যে এরা হলো ইয়াজুজ মাজুজ, কাজে যুদ্ধ করে কোনো লাভ নাই, আমাদেরকে জাস্ট উই নিড টু এমব্রেস দ্য ডিফিট। চরম একটা সংকট, সেই সংকট থেকে আলহামদুলিল্লাহ পরে ধীরে ধীরে মুসলমানরা আবার কাটিয়ে উঠতে পারছে। এটা হলো সব থেকে বড় একটা সংকট ছিল। দ্বিতীয় যে সংকট ছিল সেটা হলো খেলাফতের পতন, যে 1922 সালের দিকে আর কি। এবং এই যে খেলাফতের পতন হওয়ার পরে যেটা হলো সেটা হলো আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না। পুরা মুসলিম বিশাল জনগোষ্ঠী তারা মানে বিক্ষিপ্ত, মানে বিচ্ছিন্ন অবস্থা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আহ মানে পড়ে গেছে আর কি। এবং দ্যাট ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য কলোনাইজার্স। এবং কলোনাইজেশন ওয়াজ দ্য থার্ড, মানে ভয়াবহ সংকট ছিল আর কি। এবং এটা শুধু ফিজিক্যাল কন্ট্রোল অফ টেরিটরি ছিল না, এটা হলো মেন্টাল বা সাইকোলজিক্যাল কন্ট্রোল অফ টেরিটরি ছিল, আমরা সবাই জানেন। এবং এটার ফলে যেটা হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে যে শাসকের যে জায়গাটা আমাদের কাছে ছিল, হঠাৎ করে আমরা শাসিত হয়ে, মানে আমাদের একটা নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতিতে পরিণত হয়ে গেলাম সারা দুনিয়ার বুকে। এরপরে সর্বশেষ যে 4 নম্বর সংকটের কথা আমি বলতে চাই সেটা হলো গাজায় যে মানবিক বিপর্যয়। এই ধরনের বিপর্যয় হয়তো এর আগে আসছে, কিন্তু আপনি দেখেন যে শিয়ার, মানে হেল্পলেসনেস, মানে 2 বিলিয়ন মুসলমান সারা দুনিয়াতে আছে, তাদের চোখের সামনে এই যে গাজার মুসলমানদেরকে মানে কিভাবে নৃশংসভাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হলো, অথচ আমরা চোখে চোখে আমরা শুধু দেখছি, বাট উই হ্যাভ নাথিং টু ডু। আমরা শুধু ওয়াচ করতেছি, কিন্তু উই কুড নট ডু এনিথিং এট অল। এবং আরো ডিপ্লোরেবল যে বিষয়টা সেটা হলো এই যে এই মুসলমানদের অনেক দেশ এবং অনেক গোত্র তারা সহযোগিতা করছে বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে সংকট, এই সবগুলো সংকটের সাথে কোনো না কোনো ভাবে ইন্ডিয়ান কেস আসলে জড়িত, বিশেষ করে খেলাফতের পতন, উপনিবেশ এবং গাজায় মুসলিম বিপর্যয়। এই 3টা জিনিসের সাথে আসলে ইন্ডিয়ান যে কোশ্চেনটা সেটা খুব গভীরভাবে জড়িত। আমাদের জিয়া ভাই কিছু কিছু বিষয় এখানে তুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হলো যে এই যে ইন্ডিয়া, এটাকে আমরা প্রায় 700 বছর ধরে শাসন করছি। ইট ওয়াজ পার্ট অফ দ্য মুসলিম ল্যান্ড। তারপরে এই দেশটা কখনোই এক ছিল না, বিভিন্নভাবে বিক্ষিপ্ত, নানান ধরনের রাজ্য উপরাজ্যে বিভক্ত ছিল। মুসলমানরা এসে যেটা করছে, সবাইকে ইউনিফাই করছে। যে ইউনিফিকেশন ইনটু ওয়ান কান্ট্রি, এটা কিন্তু মুসলমান দ্বারা হয়েছে। শুধু তাই না, আমরা হয়তো জানি সেটা হলো এই যে ইকোনমিক পাওয়ার হাউস। ওই সময় আমরা যদি দেখি যে সারা দুনিয়ার বুকে ইন্ডিয়ান, বিশেষ করে মুঘল সাম্রাজ্যের শেষের দিকে আর কি, লাস্টে প্রায় 150 থেকে 200 বছর পর্যন্ত আর কি, ইন্ডিয়া ছিল হলো গ্লোবাল ইকোনমির একটা পাওয়ার হাউস। এবং অ্যারাউন্ড 24% জিডিপি ওয়াজ কামিং ফ্রম ইন্ডিয়া। এবং এবং এখন যেমন আমেরিকা সারা দুনিয়া সব থেকে বেশি জিডিপি তারা সাপ্লাই দেয়, ওই সময় কিন্তু ইন্ডিয়া ছিল দ্যাট কাইন্ড অফ কান্ট্রি, এন্ড দ্যাট ওয়াজ ডান বাই দ্য মুসলিম রুলার্স ইনশাআল্লাহ এট দ্য টাইম। শুধু তাই নয়, সেই একই সাথে আমরা মুসলমানরা সেখানে একটা ম্যাজেস্টিক সিভিলাইজেশন সেখানে তৈরি করেছিল। এবং সেখানে আহ সেখানে ঐতিহ্য কেবল মুসলিম
মানে মসজিদ এবং সমাধিতে সীমাবদ্ধ নয়, বরং নগরায়ন বলেন, শিক্ষা বলেন, ভাষা বলেন, সাহিত্য বলেন, শিল্পকলা, বাণিজ্য, রাষ্ট্র ব্যবস্থা বহু ইসলাম ও মুসলমানদের দ্বারা নির্মিত হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। আমরা যে ইন্ডিয়ার কথা যখন চিন্তা করি তখন সেখানে তাজমহলের কথা চিন্তা করি, তারপর লাল কেল্লা, কুতুব মিনার, তারপর ফতেহপুর সিক্রি, হায়দ্রাবাদ, লখনউ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এইগুলো শুধু মুসলমানদের ইতিহাস না, এগুলো আসলে ভারতীয় সভ্যতার অমূল্য সম্পদ এই আর কি। কিন্তু আসলে আমরা যারা মানে ভারতে আমরা মানে অনেকদিন ধরে মানে এই যে ইসলামের সাম্রাজ্য আমরা স্থাপন করেছি, প্রথম দিকে আসলে মানে ইসলাম প্রচারটা একটা মুখ্য উদ্দেশ্য ছিল, কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আসলে ক্ষীণ হয়ে গেল। রাজ্য বিস্তার, নিজের শাসনের মানে প্রভাব বিস্তার করা, এগুলোই আসলে মুসলমানদের মেইন আলটিমেট গোল হয়ে গেল, যার কারণে আসলে এই রাজ্যগুলো আমরা ধরে রাখতে পারি নাই। তো একইভাবে দেখেন যে আমাদের যে কাজ ছিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান রেখে চলবে। মুসলমানরা রাজ্য জয় করেছে, কিন্তু যখন তাদের এই উদ্দেশ্যগুলো, এই তিনটা উদ্দেশ্য ছিল যে তারা আল্লাহর প্রতি ঈমান রেখে সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং আল্লাহর প্রতি ঈমান রেখে চলেছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে এই যে শান শওকত, তাদের মাথা উঁচু ছিল সারা দুনিয়ার বুকে। যখন এগুলো ভুলে অন্যদিকে তারা ছুটেছে, বিশেষ করে রাজ্য বিস্তার, টাকা পয়সা, এই ধরনের বিষয়গুলো, তখন কিন্তু ধীরে 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 মুসলিম যে সাম্রাজ্য, এগুলো আসলে ধস নামা শুরু হয়েছে। এবং একইভাবে আমরা দেখছি ইন্ডিয়াকে আমরা হারিয়েছি, স্পেনকে হারিয়েছি, কর্ডোভাকে হারিয়েছি, ফিলিপিন 300 বছর ধরে মুসলমানরা শাসন করছে। পরে তো ওরা দখল করলো, রাজা ফিলিপের নাম অনুসারে নামটাই চেঞ্জ করে নামটা রাখলো ফিলিপিন্স। ইস্ট তিমোর, এটা হলো 17তম প্রভিন্স ছিল সম্ভবত আহ ইন্দোনেশিয়ার, সেটা আমরা হারিয়েছি। দক্ষিণ সুদান, আমাদের জিয়া জিয়া ভাই বলেছেন, ফিলিস্তিন, আরাকান, এই ধরনের অনেকগুলো জায়গা ছিল যেগুলো আমাদের আসলে আমাদেরই ভূমি ছিল, কিন্তু সেগুলো আমরা সব হারিয়ে ফেলেছি। তা আসলে এই শুধু হারিয়ে যখন আমরা ফেলেছি, তখন সাথে সাথে সেই জায়গায় মুসলিম জনগোষ্ঠী কি হয়েছে, সেখানে মানে নিষ্পেষিত, মানে সেখানে পদদলিত এবং চরম খারাপ অবস্থায় সেখানে পৌঁছে গেছে। তা আসলে বর্তমান দুনিয়ায় যে মানে যদি চিন্তা করা হয় যে সব থেকে ধ্বংসাত্মক 4টা আদর্শ আমরা যদি মানে আইডেন্টিফাই করতে চাই, তাহলে পাবো। একটা হলো জায়নিজম, 2 নম্বর হলো হিন্দুত্ব, 3 নম্বর হলো ফার রাইট হোয়াইট ন্যাশনালিজম, আর 4 নম্বর হলো ফ্যাসিজম। ফ্যাসিজমের সাথে আমাদের এনকাউন্টার হয়েছে, আমরা সবাই মোটামুটি ভালোভাবে সেটা আমরা জানছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেই জায়গা থেকে মুক্ত দিয়েছেন, মুক্তি মানে অ্যাটলিস্ট ফ্যাসিজমের রানি থেকে আমরা মুক্তি পেয়েছি, যদিও ফ্যাসিজম পুরো সিস্টেমে এখন রয়ে গেছে আর কি। কিন্তু এই যে জায়নিজম, হিন্দুত্ব এবং ফার রাইট ন্যাশনালিজম, তাদের ভিতরে একটা চরম মানে এক ধরনের মানে কুফরের গুঁড়া আসলে সব এক জায়গায়, একটা মানে চরম কোলাবোরেশন আপনারা লক্ষ্য করতে পারবেন। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। তো এখন আমি শেষের দিকে চলে যাচ্ছি। এখন আমাদের আসলে করণীয় কি আছে? এটা আসলে এমন না যে ওয়ান মানে ওয়ে ট্রাফিক অথবা খুব দ্রুত আমরা সমস্যার সমাধান করে ফেলবো। আসলে অনেক লং টার্ম একটা প্ল্যানে আমাদের গবেষণা দরকার। আসলে ভারতের মুসলমানদের পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া চেয়ে কৌশলগত, নৈতিক এবং কার্যকর পদক্ষেপ আমাদের বেশি দরকার। প্রথম যে কাজটা আমরা করতে পারি সেটা হলো মানবাধিকার ভিত্তিক অবস্থান গ্রহণ। এবং মুসলিম বিশ্বের উচিত হলো এই বিষয়টাকে মুসলিম বনাম অমুসলিম হিসেবে উত্থাপন না করে, বরং মানবাধিকার এবং নাগরিক অধিকার সংকট, এই প্রশ্ন হিসেবে এটা উপস্থাপন করা, এবং এটা আন্তর্জাতিক অঙ্গনে অধিক গ্রহণযোগ্যতা তৈরি করে বলে আমার বিশ্বাস। 2 নম্বর যে কাজটা আমরা করতে পারি সেটা হলো কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি। এক্ষেত্রে ওআইসি, তারপর বিভিন্ন মুসলিম রাষ্ট্র, তারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনায় সংখ্যালঘু অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার বিষয়গুলো গঠনমূলকভাবে তারা উপস্থাপন করতে পারে। 3 নম্বর যে কাজটা করা যেতে পারে সেটা হলো আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে সক্রিয় ভূমিকা পালন করা। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, ইউনাইটেড নেশনস এবং অন্যান্য আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেসব জায়গায় তথ্যভিত্তিক প্রতিবেদন, গবেষণা এবং পর্যবেক্ষণ উপস্থাপন করা অত্যন্ত প্রয়োজন। 4 নম্বর যে কাজটা করা দরকার সেটা হলো গবেষণা এবং ডকুমেন্টেশন। ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে নির্ভরযোগ্য তথ্য, গবেষণা, মানবাধিকার রিপোর্ট এবং একাডেমিক বিশ্লেষণ তৈরিতে বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। আমাদের মোকাররম ভাই কিছু কিছু বিষয় হাইলাইট করেছেন। এবং অনেক সময় তথ্যের ঘাটতি আন্তর্জাতিক সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য এই জায়গায় আমাদের খুব স্ট্রং ভূমিকা পালন করা দরকার। তারপরে যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা। মুসলিম বিশ্বের উচিত ভারতের মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, একাডেমিক এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে একটা বিস্তৃত জোট গড়ে তোলা।
এটা খুবই দরকার। শিক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা খুব দরকার। ভারতের সুবিধা বঞ্চিত মুসলিম জনগোষ্ঠীর জন্য বৃত্তি, উচ্চশিক্ষার সুযোগ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, প্রযুক্তিগত প্রশিক্ষণ, তারপর উদ্যোক্তা উন্নয়ন এবং এসব ক্ষেত্রে সহযোগিতা দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি জাস্ট একটা খুবই মানে হতাশাজনক একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। আমি যখন MIT তে ছিলাম ভিজিটিং স্কলার হিসেবে, আব্দুল লতিফ জামিল উনি প্রায় 17টা সেন্টার উনি ফাইন্যান্স করেন, একদম সৌদি টাইকুন আর কি। অন দ্য আদার হ্যান্ড MIT তে আরো একটা সেন্টার আছে, যেটার নাম হলো টাটা সেন্টার। টাটা সেন্টারে আমি গিয়ে দেখলাম সেখানে প্রায় মোর দ্যান 90% সায়েন্টিস্ট যারা আছে সব ইন্ডিয়ান। এবং তিনি যখন টাকা দিয়েছেন অলরেডি তিনি কন্ট্রাক্ট করে নিয়েছেন যে আমার দেশের গ্রাজুয়েট স্টুডেন্টরা এখানে আসবে, আমার দেশের সায়েন্টিস্টরা এখানে এসে তারা থাকবে। এবং ইন্ডিয়ানদের ভিতর থেকে এতগুলো টোটাল একটা কি বলা যায়, একদম ইকোনমিক এবং ফার রিচিং একটা প্ল্যান নিয়ে সেখানে এই টাকাগুলো তারা বিনিয়োগ করছে। আব্দুল লতিফ জামিল সাহেব, আমি ওনাকে আসলে পার্সোনালি চিনি, ওই সেন্টারে আমি কাজ করতাম আর কি। ওনার 17টা সেন্টার আছে আর কি ওনার নামে। আব্দুল লতিফ জামিল ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি, তারপরে ওয়াটার নিয়ে যে একটা সেন্টার আছে, ওই সেন্টারে আমি কাজ করতাম আর কি। তো ওখানে ওইটা সহ প্রায় 17টা সেন্টার উনি বিলিয়নস অফ ডলার প্রতি বছর দিয়ে থাকেন। এবং আমি সেখানে এই ধরনের কোনো কন্ট্রাক্ট পাই নাই, জাস্ট ওনার নামটা সেখানে আছে, শুধু টাকাটা যাইতেছে। এবং আমি আমার সেন্টারে কোনো মুসলিম কোনো স্কলার, কোনো সৌদি স্কলার, এমনকি আশেপাশে কাউকে আমি দেখি নাই। তো এই ধরনের আসলে কোনো ভিশন আমাদের নাই। আমি NTU তে খুব স্বল্প পরিসরে, আমার এক স্টুডেন্ট এখন ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান মুসলিম, সে ভালো একটা রিসার্চ করতেছে। আরো কিছু এই ভারতের মুসলমানদের যে অবস্থা নিয়ে রিসার্চ করতেছে, এই ধরনের কিছু স্টুডেন্টদেরকে হায়ার করার প্ল্যান আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। সর্বশেষ যে জিনিসটা আমার হাইলাইট করা দরকার সেটা হলো ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটা বৈশ্বিক একটা উদ্যোগ নেওয়া দরকার। শুধু ইন্ডিয়ান ইন্ডিয়ান কোশ্চেন, এটা সব জায়গায়, এমনকি মুসলিম বিশ্বে এই সমস্যাটা রয়ে গেছে। এটা একটা বৈশ্বিক সমস্যা এবং মুসলিম বিশ্বের উচিত হলো আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কেন্দ্র গঠন করা, সচেতনতামূলক প্রচারণা করা, আন্তঃধর্মীয় সংলাপ এগুলো ব্যবস্থা করা, মিডিয়া পর্যবেক্ষণের ব্যবস্থা করা, এই ধরনের অনেকগুলো কাজ করা যেতে পারে। সর্বশেষ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আত্মসমালোচনা এবং নৈতিক সামঞ্জস্য। মুসলিম বিশ্বের বিশ্বাসযোগ্যতা তখনই পাবে যখন নিজেদের দেশে সংখ্যালঘু যেগুলো আছে তারা যখন, বিশেষ করে নারী, ভিন্ন মতাবলম্বী, দুর্বল জনগোষ্ঠী, তাদের অধিকার যখন রক্ষিত হবে, তখন কিন্তু তাদের কথাগুলো মানুষরা শুনবে আর কি। এই জন্য আমাদের নিজেদের দেশেও এই কাজগুলো আমাদের পরিচালনা করা দরকার আর কি। সর্বশেষ কয়েকটা কথা বলে শেষ করে, আসলে বাংলাদেশের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা সংকট তৈরি করছে। আমাদের পানি সন্ত্রাস, বাণিজ্য ঘাটতি, জানেন আপনারা, আহ চরম বাণিজ্য ঘাটতি আছে ইন্ডিয়ার সাথে। তারপরে পুশিন এখন চলতেছে, বর্ডার কিলিং, আধিপত্যবাদ, তারপরে গাজার মধ্যে বাংলাদেশকে তৈরি করা হবে, এই ধরনের কন্টিনিউয়াস থ্রেট আমরা পাচ্ছি আর কি। তা আসলে এখানে যে জিনিসটা দরকার সেটা হলো উই নিড টু হ্যাভ এ ভেরি স্মার্ট একটা ফরেন পলিসি ইন হুইচ উই আর বেসিকলি ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন হবে পার্টনার ইন প্রোগ্রেস বাট নট অ্যাডভার্সারি ইন কনফ্লিক্ট। তো এটাই হলো মোটামুটি কয়েকটা কথা। আরো অনেক ভালো ভালো বক্তা আছেন, তাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শুনবো। আল্লাহ তাআলা এই বিশাল জনগোষ্ঠীকে, প্রায় 20 কোটি প্লাস মুসলিম আর কি ইন্ডিয়াতে বাস করে, যে লার্জেস্ট মাইনরিটি ইন দ্য হোল প্ল্যানেট। বাই দ্য ওয়ে, ইন্ডিয়া যতই তার শক্তিধর দেশ হোক না কেন, আমরা সবাই জানি যে ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ পুয়ার পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। এই আর কি। তো যাই হোক, আমরা দোয়া করবো, এট দ্য সেম টাইম আমরা প্রোঅ্যাক্টিভ ওয়েতে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যাতে করে এই বিশাল জনগোষ্ঠীকে আল্লাহ রক্ষা করেন এবং তারা ইজ্জা নিয়ে তারা যাতে বেঁচে থাকতে পারেন, সেই জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।